আজকে রাত ১টায় পর্তুগাল এবং স্পেন মাঠে নামছে। রাউন্ড অফ 16 এ পরস্পরের মুখোমুখি হচ্ছে। তো এই ম্যাচ নিয়ে কথা বলতে গেলে যেটা বলতে হয় যে ২ দলের আজকে যে খেলা এটাতে ২ দল কিন্তু গত বছর উয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এবং হয়ে শেষ পর্যন্ত খেলাটি টাই ব্রেকারে গড়ায় এবং পর্তুগাল টাই ব্রেকে জয়লাভ করে। তো আজকের ম্যাচটাও মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। যদিও এই ম্যাচে মেইন বড় একটা প্রশ্ন হচ্ছে পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্দেজের ঘুম ভাঙবে কিনা। ও যে মানে হ্যালুসিনেশনে আছে নাকি বলবো যে অবস্থা, ওকে আসলে মোটিভেট করতে পারবে কিনা রবার্টো মার্টিনেজ, এটা হচ্ছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। নয়তো ওকে আসলে বেঞ্চ করা ছাড়া আমি কোনো গতি দেখতে পাচ্ছি না। গত ম্যাচে যদি দেখি ক্রোয়েশিয়ার সাথে, তাকে কিন্তু বক্সে অ্যালাউ করা হয়েছিল, অর্থাৎ বক্সে যাওয়ার জন্য তাকে প্রেফার করা হয়েছিল। ফলস নাইনের মতো কিছুটা সে বক্সে থেকেছিল। এতে কিন্তু দেখা গিয়েছে যে সুযোগ কাজে লাগাতে পারছে না এবং বলতে গেলে নিষ্ক্রিয় অবস্থায়। তো এটাই বোঝা গিয়েছে আসলে সে রোনালদো নাই। না, সবাই রোনালদো হতে পারে না। ক্রিস্টিয়ানো রোনালদো হওয়া এত সহজ কিছু না। তো ওর যে কাজ, যে প্লে মেকিং, এটা যদি করতে পারে ঠিকভাবে আসলে ও এমের, তাহলে ওই সবচেয়ে বড় পোস্টার বয় হিসেবে পরিচয় পাবে, এটাতে কোনো সন্দেহ নেই। এই টিমে, পর্তুগালের এই টিমের যে অ্যাটাকিং লাইন, এটার ইঞ্জিন হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ। এই ইঞ্জিন যদি ভালো না হয় তাহলে আসলে একটা গাড়ি যেমন চলে না, ব্রুনো ফার্নান্দেজের ক্ষেত্রে একই কথা বলা যায়। ব্রুনো ফার্নান্দেজ ভালো খেলবে তাহলে পর্তুগাল ভালো খেলবে, ব্রুনো ফার্নান্দেজ ফ্লপ গেলে পর্তুগাল ফ্লপ যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন ব্রুনো ফার্নান্দেজের আসলে ও আসলে কি চিন্তা করে এটাই হচ্ছে বিষয়। আর ওর দলের যে মানে কোচিং স্টাফরা বা টেকনিক্যাল যে এরা স্টাফরা এটা নিয়ে কাজ করছে না কেন, সেটা নিয়ে আমি মানে হচ্ছে বিরক্ত। ওর খেলা যখন থেকে দেখছি, মানে পর্তুগাল টিমের হয়ে ওর খেলা নিয়ে আমি কখনোই খুশি নই। ওর সবসময় একটা গ্যাপ দেখতে পাচ্ছি যে বিগ স্টেজেও খুব একটা আশানুরূপ পারফর্ম করতে পারে না। বিগ স্টেজ বলতে ২০২২ বিশ্বকাপের কথা বলছি না। ওই বিশ্বকাপে সে মোটামুটি একটা ম্যাচে করেছে। ওই বিশ্বকাপের কথা বললে বলা যায় যে বড় ম্যাচে শেষ পর্যন্ত মরক্কোর সাথে যে ম্যাচ, ওইটাতে আহামরি কোনো কিছু করতে পারেনি শেষ পর্যন্ত, মানে ফলাফলের দিক থেকে চিন্তা করলে আর কি। আর এছাড়া যে ইউরোপ গুলো খেললো বা ওইটাতেও খুব মানে যে চমকপ্রদ কিছু করে ফেলেছে বিষয়টা কিন্তু তা নয়। দিন শেষে দেখা গিয়েছে যে ১-২ ম্যাচে খেলে ওর ধারাবাহিকতার অভাবটা আমাকে খুব বিরক্ত করে যে ও কতটুকু ক্রিয়া করবে। যাই হোক, ওকে নিয়ে কথা বললাম পুরো অনেকক্ষণ। এখন এবার আসি মেইন পার্টে যে পর্তুগাল এবং স্পেনের খেলার ধরন আসলে কেমন হতে পারে। পর্তুগালের আর স্পেনের বর্তমানে যে মিডফিল্ড, এটাকে মানে কাগজে কলমে বিশ্বের সেরা ২টা মিডফিল্ডের হিসেবে বিবেচনা করেছিলাম আমরা এবং বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো মিডফিল্ডকে ১-২ রেখেছিলাম। কিন্তু পর্তুগালের মিডফিল্ড ওইভাবে ভালো না খেললেও স্পেনের মিডফিল্ড মোটামুটি ডিসেন্ট খেলতে বলা যায়। তো তবে স্পেন এখনো তাদের সেরা খেলাটা খেলেনি। এখন সামনের দিকে তারা কতটা খেলতে পারে সেটা বিষয়, বা খেলার প্রয়োজন হয় কিনা এটা হচ্ছে বড় বিষয়। স্পেন হচ্ছে এই বিশ্বকাপে, আমি বারবারই বলছি যে সবচেয়ে টেকনিক্যাল টিম হচ্ছে এই বিশ্বে বর্তমানে স্পেন। তো টেকনিক্যাল এবং ট্যাকটিক্যালি সবচেয়ে শার্প টিম। তো এটার ক্ষেত্রে এই জন্য বলবো যে স্পেনকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই, স্পেনের দিকে চোখ রাখতে বাধ্য সবাই। এবং স্পেন যদি খারাপ খেলে আসলে সেটা নিজেদের এতেই বেশিরভাগ ক্ষেত্রে খারাপ খেলে থাকে, নিজেদের ট্যাকটিক্সে যে গোলমাল লাগিয়ে ফেলার কারণে খারাপ খেলে। এই ক্ষেত্রে বলবো যে আজকে ডেলা ফুয়েন্তে যদি কোনো এক্সপেরিমেন্ট করতে যায় তাহলে হয়তোবা স্পেনের আছে, নয়তো স্পেনের সম্ভাবনাই বেশি ম্যাচে ডমিনেট করার। আর পর্তুগালের ক্ষেত্রে যেটা বলবো, ব্রুনো ফার্নান্দেজ ক্ষেত্রে নিয়ে তো কথা বলেছি, তবে নুনো মেন্ডেস কেমন খেলে ওই দিকে চোখ রাখতে হবে। নুনো মেন্ডেস যদি লামিন ইয়ামালকে নেশনস কাপের জন্য মতো যে নেশনস কাপের মতো আটকে রাখতে পারে, অর্থাৎ উয়েফা নেশনস লিগ সেটার মতো যদি আটকে রাখতে পারে তাহলে হয়ে যাবে পর্তুগালের জন্য ম্যাচে, মানে টিকে থাকাটা সহজ হবে। আর রোনালদোর কথা আসলে নতুন করে কিছু বলার নেই। রোনালদোকে যদি সাপোর্ট করতে পারে টিমমেটরা, রোনালদো আউটপুট দিতে পারবে।
এটা যে কারো ক্ষেত্রে প্রযোজ্য। এটা মেসি বলুন, এমবাপ্পে বলুন, এটা যে কারো ক্ষেত্রে প্রযোজ্য। হয়তো কারো ১৯-২০ পার্থক্যটা ১৯-২০ বা ১৮-২০ হতে পারে। কিন্তু কখনোই এটা ১৫-২০ এরকম পার্থক্য না যে মানে সতীর্থ থেকে সাহায্য লাগছে না একেবারেই। ওইটা ছাড়া কেউ পারবে না। ফুটবলে একটা দলগত খেলা ফুটবল। তো এক্ষেত্রে সতীর্থদের থেকে পর্যাপ্ত সহায়তা লাগবেই। তো এক্ষেত্রে রোনালদো যে কাজ, রোনালদো ওই কাজে ঠিকই বিশ্বের সেরাদের একজন এখনো। এত কিছুর পরেও সে কিন্তু খেলোয়াড় নেই, এটা সবাই জানি। এটা মাথায় রেখেও বলা যায় যে রোনালদো এখনো টপ গোল স্কোরারদের একজন। তো সেজন্যই সে দলে টিকে আছে এবং সে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে এটাই তার শেষ বিশ্বকাপ। দেখা যাক সামনে কি হয়। তবে এই বিশ্বকাপটা সবাই আশা করেছিল পর্তুগাল হয়তোবা জিততে পারে। পর্তুগালের যে স্কোয়াড ছিল, কিন্তু কাগজে কলমে তারা তার ছিটে ফোটাও এখনো দেখাতে পারেনি এক উজবেকিস্তানের সাথে ম্যাচ ছাড়া। যদিও সেই ম্যাচে অনেক দুর্বলতা ছিল এবং সেগুলো নিয়ে কথা বললে বিস্তর কথা বলা যায়। কিন্তু ম্যাচটা ভালোভাবে জেতার কারণে সেটা নিয়ে কথা হয়নি। কিন্তু তাদের যে মানে বিরক্তিকর পারফরম্যান্স বলা চলে, সেটা বাকি ম্যাচগুলোতে খুব ভালোভাবে দেখা গিয়েছে। এখন দেখার বিষয় যে তারা ওইটা থেকে ফিরে আসতে পারে কিনা, অর্থাৎ নিজেদের যে তাদের সবার ঘুম ভাঙে কিনা যে ম্যাচটা তাদের কিভাবে করা উচিত। গত ম্যাচে তারা কিন্তু ভাগ্যের সহায়তা পেয়েছিল ক্রোয়েশিয়ার সাথে, শেষ মুহূর্তে গোল খেয়েও বেঁচে গিয়েছিল। অনেকে বলতে পারেন যে বেশি মিনিট খেলিয়েছে বা অর্থাৎ অতিরিক্ত সময় যেটা সেটাতেও আরো ৮ মিনিট বেশি খেলিয়েছেন, এত অভিযোগ করেন। কিন্তু এক্ষেত্রে আসলে আগে একটা নিয়ম জানতাম যে এটা অফিসিয়াল কিনা জানি না, এটা একটা জিনিস জানতাম যে ৯০ মিনিটের পর যদি অতিরিক্ত সময়গুলো ওগুলাতে যদি একটা গোল হয় তাহলে হয় প্রতিপক্ষ যদি এক গোল দেয় তাহলে আপনি ১ মিনিট বেশি সুযোগ পাবেন। অর্থাৎ আপনি যদি এক গোল দিতে পারেন, প্রতিপক্ষ থেকে পিছিয়ে আছেন কিন্তু আপনি একটা গোল দিলেন, তাহলে আপনি ১ মিনিট আরো সুযোগ পাবেন যে হবে। এরকম একটা বিষয় ফলো করতো যতটুকু জানতাম। ইয়াতে ওইটা সম্পর্কে আসলে ভ্যালিড তথ্যটা জানি না। হঠাৎ মনে আসাতেই বললাম। তো দেখা যাক এখন পর্তুগাল কতটুকু কি করতে পারে। রোনালদোকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। পর্তুগাল টিম ব্রুনোকে নিয়েও যা বলছে করলাম। পর্তুগাল যদি এই টুর্নামেন্টে থেকে বাদ যায়, এই বিশ্বকাপ থেকে, তাহলে সেটার দায়টা বড় অংশে ব্রুনোর ঘাড়েই চাপবে, এটা নিশ্চিত। রোনালদোর সমালোচনা করা যাবে, সেটা হচ্ছে যারা অন্ধভাবে সমালোচনা করবে তারা করবে। কিন্তু এই বিশ্বকাপে ব্রুনোর উপর অনেকটাই দায় পড়বে। এটা যারা ফুটবল বোঝেন বা খেয়াল করেন তারা সবাই বলবে, এটা আমি নিশ্চিত। তো এখন আমি আশা করব যে ব্রুনো ফিরে আসবে, তার নিজের রূপে ফিরে আসতে পারলে এটা তার জন্য তো বটে, এটা পর্তুগালের জন্য ভালো এবং পর্তুগাল এবং তার জন্য উভয়ের জন্য এটা খুবই দরকারি। তো দেখা যাক সে ফিরে আসতে পারে কিনা। আর লামিন ইয়ামালও কিভাবে নুনো মেন্ডেসকে বিট করে সেটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।